আজকে আমাদের লাইভের বিষয় ছিল আমাদের বিবেক নাম নিয়ে কাজ করার পিছনে যে কারণ বা ইতিহাস সেটা নিয়ে কথা বলবো। শুরু করছি বিবেক টিভি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো বিবেক টিভি। গত এক সপ্তাহ আগে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে অনেকদিন পর আবার ভাবছি যে ইউটিউব চ্যানেলে কাজ শুরু করব। এর নাম নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, নামটা কি রাখা যায়। আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে আমি একটি আবেদন করে লিখেছিলাম যেন যার যার পছন্দে একটি করে আমাকে নাম দেওয়া হয়। অনেকেই অনেক নাম দিয়েছেন, কিন্তু আমি আমার এই বিবেক টিভির সাথে যারা জড়িত, ঢাকাতে রয়েছেন নাইম ভাই, রয়েছেন মানিক সাহা, তাদের সাথে পরামর্শ করি। আমি শুরুতে একটি নাম প্রস্তাব করেছিলাম, কথা টিভি। মানে প্রথমেই আমরা এটা ফাইনাল করে ফেলি যে কথা টিভি নামেই আমাদের ইউটিউব চ্যানেল চলবে। তো সবকিছু যখন আমরা ফাইনাল করি তখন লোগো নিয়ে ভাবছিলাম। তো হঠাৎ করে আমরা ভাবলাম যে একটু ইউটিউবে সার্চ দিই। সার্চ দিয়ে দেখি যে সেই কথা টিভি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এরপর প্রায় 30টি চ্যানেলের নাম আমরা সিলেক্ট করি। অন্যান্যদের কাছ থেকে অনেক নাম পেয়েছি, তো ওই নামগুলো, পাওয়ার নামগুলো থেকে আমরা 30টি নাম সিলেক্ট করে সার্চ দিই একটার পর একটা। সবগুলো চ্যানেলই কিন্তু রয়েছে, অ্যাক্টিভ কিংবা ইনঅ্যাক্টিভ যাই হোক, ইউটিউবে সেই নামগুলো আমরা পেয়েছি। তো কি করতে পারি, অনেক ভাবনার পর এর জন্য আমাদের সময় পিছিয়ে গেছে। আমাদের ইচ্ছে ছিল যে 21শে ফেব্রুয়ারি থেকে আমাদের যাত্রা শুরু করা হবে, কিন্তু নাম নিয়ে পড়ে গেলাম দ্বিধাদ্বন্দ্বে, কি করা যায়। এর মধ্যে টোকিওতে এবং টোকিওর বাইরে, জাপানের বাইরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা বন্ধু রয়েছেন, তাদের কেউ কেউ আমাকে সরাসরি মেসেঞ্জারে কল দিয়ে বললেন যে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে বিবেক নাম নিয়ে কাজ করছেন, সুতরাং এই বিবেক নামটাই থাকুক না, সুন্দর নাম। এবং টোকিও থেকে আমাকে জে মঞ্জু, সংক্ষেপে তার নাম জে মঞ্জু ভাই বললেন যে মঞ্জু ভাই আমাকে বললেন যে প্লাসিদ ভাই, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই বিবেক নিয়ে কাজ করছেন, এই টোকিওতে অনেকেই আপনাকে নিয়ে অনেক কথা বলেছে, কিংবা এই আপনার বিবেক নিয়ে কাজ করতে বাধা দিয়েছে, সমালোচনা করেছে, সত্য মিথ্যা যাই হোক, মানে আপনাকে কাজ করতে দেয়নি। সুতরাং আপনি এই নামটি নিয়েই আবার কাজ করুন, এখান থেকেই যাত্রা শুরু করুন। আমি মঞ্জু ভাইয়ের কথায় বিবেক নামটি যদিও আমার তালিকায় রাখিনি, এই থেকে আমি সরে গিয়েছিলাম, আবার সেই বিবেক নামটি নিয়েই কাজ করতে শুরু করলাম, বা আমার যাত্রা শুরু হলো এই বিবেক টিভি নামে। যিনি ঢাকায় আমার এই বিবেক টিভি নিয়ে কাজ করছেন, আমার টিমের মধ্যে একজন জানালেন যে এরই মধ্যে এই একদিনে বেশ সাবস্ক্রাইব করেছেন। নতুন আমার যেই আগের ভিডিও সব ডিলিট করে নতুন করে যেই আমরা যাত্রা শুরু করি, 21শে ফেব্রুয়ারির ঘটনা নিয়ে আমি স্মৃতিচারণ করেছিলাম। সেই ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপ করা হয় এবং অনেকেই সেই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। সেই তথ্য রেকর্ড আমাকে জানানোর পর মনে হলো যে না, এখান থেকে আমি আর পিছাবো না। কারণ যারা কাজ করে তাদের ভুল আছেই, থাকবেই। আমারও ভুল ছিল, আছে এবং থাকবে। সেই ভুলগুলো যেন দ্বিতীয়বার না হয়, সেই কথা ভেবেই আমি আগামী দিনের জন্য কাজ করব। এই প্রত্যয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম রেখেছি বা
রেখেছি বলতে কি, আগের নামটা আমি ঠিক রেখে যাত্রা শুরু করেছি। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নাম বিবেক টিভি। আজকে এই নাম নিয়ে কথা আপনারা দেখছেন। আসলে বিবেক নামটা আমি কেন ব্যবহার করছি, এর কিছু কারণ রয়েছে। কারণ বলতে, আমি যেহেতু দেশে থাকা অবস্থায় ছাত্র জীবনে সাংবাদিকতা করতাম, প্রফেশনালি না হোক শখে হোক সাংবাদিকতা করেছি দেশে। জাপানে এসেও আমি সেই সাংবাদিকতা করার কথাই মনে রেখেছি। সফল হতে পারিনি, বাট আমি এখন পর্যন্ত সেই সাংবাদিক হিসেবেই বিভিন্ন জায়গায় যাতায়াত করি। আমার পরিচয় আমার নামের পরে কোনো বিশেষণ লাগানো নেই। তারপরেও মঞ্জু ভাই ধন্যবাদ, আপনার সেই সুন্দর কথা আমি মনে রেখেই আজকে কথা বলছি। আমার বিবেক টিভি নামটার কথা আমি ইতিমধ্যেই বলেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। এনিওয়ে, আমি যেই বিষয়টা বলি, যে জাপানে এসে যখন আমি সাংবাদিকতা নিয়েই কাজ করার চেষ্টা করলাম এবং ইচ্ছে পোষণ করলাম, তখন ভাবলাম যে এখানে সাংবাদিকতা যারা করে তাদের নিয়ে একটা সংগঠন হতে পারে। শুরুতে কেউই আমার কথায় রাজি হয়নি, যারা এখানে লেখালেখি করতো কিংবা সাংবাদিকতা করেছে, এদের সবাই প্রায় আমার বিরোধিতা করেছে। সামনে এক কথা বলছে, পিছনে আরেক কথা বলছে এখানে এই মানে পরিশ্রম করে নিজের খেয়ে কে বনের মোষ তাড়াতে যাবে, এগুলি করে লাভ নেই, কেউ গুরুত্ব দিবে না। তারপরেও আমি বলে বলে বুঝিয়ে অনেককে রাজি করলাম একটা সংগঠন করার পূর্ণ রূপ, মানে যা কিছু করতে সবকিছু গুছিয়ে আনলাম। তা আমরা আলোচনা করলাম, নাম ঠিক করলাম, সবকিছু ঠিক করে আমরা একদিন রাতে একজনের বাসায় বসলাম। বাসায় সেই মানে রাত অবধি খেয়ে দিয়ে আমাদের নতুন সংগঠনের যাত্রা কিভাবে হবে, কে কোন পোস্টে থাকবে, এগুলি সবকিছু মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। গভীর রাতে, তখন তো আজকের মতো মোবাইল ছিল না, আমরা ল্যান্ড ফোন ইউজ করতাম। ল্যান্ড ফোনে রেকর্ডিং সিস্টেম ছিল, ছোট্ট রেকর্ডার বা ভিডিওতে আমাদের কোনো মেসেজ রেকর্ড হইতো, যদি কেউ রেকর্ড করতে চাইতো। পান্না নকরেক, সুন্দর নাম দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। তো আমি যখন সেই রাতের আলোচনা শেষে বাসায় ফিরি, এসে দেখি আমার ল্যান্ড ফোন পিকা পিকা করছে, মানে রেকর্ড রয়েছে, সেই রেকর্ড। ধন্যবাদ জে আর শিকদার। মনচোর ফ্রান্স থেকে, ধন্যবাদ তোমাকে মনচোর। আচ্ছা, আসল নাম তো তোমার আইডিতে নেই, তাই নাম মনচোর নাকি, এটা উচ্চারণ তোমাদের ফ্রান্সের ভাষায় বলতে পারবো না, সেই নামে ডাকলাম। তো যে কথা বলছিলাম, যে আমি পিকা পিকা করা সেই রেকর্ডিং এর বাতি টিপে রেকর্ড শুনছিলাম। একজন আমাদের মধ্যেই আমাকে মেসেজ দিল, তখনও আমি যেহেতু বাসায় ফিরে আসি নাই, বলছেন যে ঘরে ফিরার সাথে সাথে যেন তাকে কল ব্যাক করি। আমার বাসায় ফিরতে সেদিন রাত 3টা বেজে গিয়েছিল। ধন্যবাদ মনচোর। তো আমি সাথে সাথে কল ব্যাক করছি, যদিও এত রাত, ভয়ে ভয়ে কল করলাম। কল রিসিভ করে বললেন, দাদা আপনি তো আগামীকাল মিটিংয়ে গিয়ে কানবেন, মন খারাপ করবেন। আমি বললাম যে কি হলো? বলল যে আপনি তো সিদ্ধান্ত নিছেন একটা, গিয়ে দেখবেন বিষয় হয়ে গেছে আরেকটা, ভিতরে ভিতরে একটা ষড়যন্ত্র চলছে। আমি বললাম সেটাই তো আমার সার্থকতা। আমার বিরুদ্ধে এই সংগঠন নিয়ে বা সংগঠনের কাজ নিয়ে যদি কেউ
ষড়যন্ত্র করে, তার মানে বুঝতে হবে যে সংগঠনের গুরুত্ব তারা দিয়েছে। সত্যি সত্যি পরদিন আমাদের সাধারণ সভা হওয়ার কথা টোকিওতে, আমরা গেলাম, আমরা হলরুমে যে এভাবে বসার কথা বসলাম, আলোচনা করলাম, আমাদের একের পর এক আলোচনা হলো, এর প্রয়োজনীয়তা নিয়ে কথা হলো, বেশ ভালো। আমরা যারা সদস্য ছিলাম তার বাইরেও ছিল। তখনও আমি বিয়ে করিনি। আমার যে স্ত্রী, আমার যে স্ত্রী সে আমার সাথে ছিল, কিন্তু আমার সঙ্গীরা কেউ জানতো না যে এই আমার স্ত্রী হতে যাচ্ছে। শুধু ওই সময় আমি জাপানে ভিসাবিহীন ছিলাম, এ কারণেই বলা হলো আমাকে আমাদের পূর্ব রাতে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পদে রাখা যাবে না। বেশ ভালো কথা। আমি তো বুঝে গেলাম যে আমি আর সেই সংগঠনের সাথে জড়িত থাকতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। তারা সংগঠনে যে যার মতো প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই সেই বলে তাদের নাম একজন প্রস্তাব করে, একজন পাশ করে নেয়, কিন্তু আমার নাম আর সে এখানে নেই। তারপরে এক জায়গায় গিয়ে আমার নাম বললো, তারাই প্রস্তাব করলো, তারাই পাশ করিয়ে নিল। আমি আর কোনো ইয়েস নো বলি নাই। যখন আমাদের আলোচনা প্রায় শেষ, সিদ্ধান্ত অনুযায়ী যে আজকে থেকে আমাদের এই লেখক সাংবাদিক ফোরাম টোকিওতে কাজ করবে, তখন আমি ঘোষণা দিলাম যে আজকে থেকে আমি এই সংগঠনের সাথে আর জড়িত নেই, আমি থাকবো না, ইস্তফা দিলাম। এটা নিয়ে অনেকে উচ্চবাচ্য বলছে, অনেকেই আমাকে চিনতো না বা জানতো না আমার সম্পর্কে, আমি ঢাকায় বা দেশে কি করেছি বা এখানে এসে কি করছি, কি করতে চাই, অনেক কিছুই সঠিক জানতো না, যে কারণে আমাকে অনেকে বাজে মন্তব্য করেই সেই কথা বলছে। তবে একজন সরাসরি বলে ফেলছে যে আমার ভিসা নেই, এই জন্য আমি মূল দায়িত্বে থাকতে পারবো না, থেকে কাজ করতে পারবো না। আসলে জাপানে এটা কোনো বিষয় ছিল না। তারপরেও যেহেতু এখানে হিংসা কাজ করছে কিংবা অনেক কিছু পদলোভী ছিল বলে বা পদের লোভ ছিল বলে তারা এইভাবে করে নিছে। এরপরে আমি সত্যি সত্যি সেই সংগঠনের সাথে আর কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। ভাবলাম এই লোকগুলোর সাথে আমি চ্যালেঞ্জের মোকাবেলা হতে চাই। চ্যালেঞ্জ করতে হলে এবং চ্যালেঞ্জে টিকতে হলে আমার মিডিয়া দরকার। আমার সাথে সবাই না থাকুক, আমি সবার সাথে একা যেন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি বা ডিবেট দিতে পারি, এই জন্য আমার একটা মুখপত্র থাকা দরকার। সেটা হলো একটা পত্রিকা করব, কারণ দেশের পত্রিকার সাথে আমি জড়িত ছিলাম, মিডিয়ার সাথে জড়িত ছিলাম। তো ভাবলাম যে আমি একটা পত্রিকা করব। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের তৎকালীন রাষ্ট্রদূত আমাকে কয়েকবার ডেকে নিয়েছেন, আমাকে বলছেন যে তোমার যা কিছু লাগে, যা কিছু লাগে আমি সহযোগিতা করব। প্রয়োজনে আমার অফিসের ঠিকানা তুমি কাজে লাগাতে পারো, তুমি আরেকটা সংগঠন করো, একই ধরনের একই নামে কিংবা এই ধরনের একটা সংগঠন করো। তা আমি বলছি নো থ্যাংক ইউ। যে আমি যেটার জন্ম দিয়েছি, যেটা আমি স্বপ্ন দেখেছি যেই সংগঠনের, সেইটার সাথে প্রতিযোগিতা করার জন্য আমি একই নামে বা একই ধরনের সংগঠন আমি করতে পারি না। পরে করলাম কি, আমি ঘোষণা দিলাম যে পত্রিকা করব। যে আমি পত্রিকা করার কথা ঘোষণা দিলাম, এই সংগঠনের বাইরে অনেকেই যারা আমাকে খুব কাছ থেকে জানতো, তারা বলল যে সর্বাত্মক সহযোগিতা করব। অনেকেই ছিল শখে সাংবাদিকতা করছে, লেখালেখি করছে, কবিতা লিখছে বা গল্প লিখছে, অনেকেই ছিল। এদের অনেকেই আমাকে বলছে আপনার যা খরচ লাগে, মাসিক একটা ম্যাগাজিন আমরা করতে চাই, আমরা টাকা পয়সা যা লাগে সব সাপোর্ট দেবো আপনাকে, আপনি করেন। আমি সব গুছিয়ে আনছি। যিনি আমার মূল স্পন্সর ছিলেন, উনি আমাকে একটা শর্ত দিয়েছিলেন। শর্তটা ছিল যে ম্যাগাজিনের প্রিন্টার্স লাইনে তার নাম দেয়া যাবে না। আমি খুব অবাক হলাম যে আমাদের বাঙালিরা সবাই কিন্তু নামের জন্য পাগল। এখনো
নাম জাহির করার জন্য অনেকে অনেক পয়সা ঢালে, অথচ সে আমাকে পূর্ণ খরচ দিবে। প্রয়োজনে জাপান থেকে পত্রিকা প্রিন্ট করার জন্য বা ম্যাগাজিন প্রিন্টের কথা বলছে, যাবতীয় খরচ তারা দিবে, অথচ নাম চাচ্ছে না। এটা কি করে হয়? তখন আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে না, তার নামটা থাকতে হবে পৃষ্ঠপোষক হিসেবে। আমি তো নাম দিয়ে প্রথম সংখ্যা করলাম, পত্রিকা বিলিও করছি, এবং যেহেতু বলা হয়েছে যে আমার কোনো কাজে তারা মানে কি বলে নাক গলাবে না, আমার পত্রিকার নাম আমি ঠিক করব, আমি যেভাবে করতে চাই, সাইজ, মেকআপ, গেট আপ, বিষয় সব আমার উপর ছেড়ে দিছে। শুধু তারা চায় যে একটা বাংলাদেশিদের বাংলা পত্রিকা টুকিতে থাকুক। আমি ভাবলাম যে আমি নামকরণ করবো এটার বিবেক, কারণ সাংবাদিক লেখকদের নিয়ে যে সংগঠনটা টোকিওতে আমি করতে গিয়ে হোঁচট খেলাম, যাদেরকে আমি বুঝিয়ে বলে কয়ে এক করলাম, তারা আমাকে অনেকটা মানে ধোকা দিয়েছে, আমার সাথে বিট্রে করেছে, আমাকে তারা অবহেলা করেছে বা অপমান করেছে। তাদের প্রতি উত্তর প্রতিবাদ জানানোর জন্য ভাষা আমার ছিল না। এই জন্য এই নামটা আমি ঠিক করি বিবেক। এই লোকগুলোই যেন পত্রিকা দেখে হোঁচট খায়, কষ্ট পায় এবং বোঝে যে তারা 10 জন মিলে যে কাজটা করতেছে আমি একা সেই কাজটা করিয়ে দেখাচ্ছি। এই জন্য আমি নাম রাখি বিবেক। পরবর্তীতে আমার এই বিবেক নামে চেয়েছিলাম যে একটা এনজিও করব দেশে, বিবেক ফাউন্ডেশন নামে, কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি লোকের অভাবে, বিশ্বস্ত লোকের অভাবে বিবেক ফাউন্ডেশন করা হয়নি। জাপানে আমি প্রথম করি বিবেক পত্রিকা, বিবেক নামে। এটার সাইজ বা আকার বা ভাষা, পেজ সবই আমি করতাম এর স্পন্সরদের উপর নির্ভর করে। এমনও দেখা গেছে এমন সময় যে আমাকে বার্মিজ কিছু লোক, তারা এখানে হালাল ফুডের দোকান দিয়েছে, বাংলা বলে, ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলে। তখন আমি বুঝতাম না যারা যে বার্মিজ বা কি বলতো, তাদের বাড়ি চিটাগাং। তারা এখানে বেশ ভালো ব্যবসা করছে টোকিওতে। তারা বলছে যে পত্রিকা 5000 কপি করতে হবে, বিলি করতে হবে। তারা 5000ই করাইছে, তারা সেই পরিমাণ টাকাও খরচ করেছে। তারা মানুষের হাতে হাতে পৌঁছে দিছে পত্রিকা। ছোট সাইজ করেছি, A4 সাইজেরও অর্ধেক সাইজ, ছোট। এটা কি সাইজ বলে আমি বলতে পারবো না, সাইজটা বই আকার আর কি। আমাদের দেশের যে গল্পের বই, কবিতার বই হয়, ঠিক এই ধরনের আকৃতি, 16 পাতায় ফর্মা। আমি কয়েকটা সংখ্যা সেটা করলাম। পরবর্তীতে A4 সাইজে করি। আবার যখন খরচ চালাতে পারিনি, তখন পত্রিকার সাইজটা আমি ট্যাবলেট সাইজেরও করেছি। এক এক সময় এক এক রকমের করেছি। কারণ যখন আমার মূল স্পন্সর আমার থেকে সরে যায়, তারা আমাকে টাকা দিয়েছে, ওই যে তার নাম ছাপিয়েছি, আমাকে প্রথম শর্ত দিয়েছিল যে আমি যদি পত্রিকা করি সমস্ত খরচ দিবে, কিন্তু কেউ যেন না জানে এটার সাথে কারা ওতপ্রোতভাবে জড়িত, কারা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে। আর আমি সেই জায়গাটাকে তাদের সাথে বিদ্রোহ করিনি, শর্ত ভেঙেছি, সত্য কথা। আমি ভেবেছিলাম নাম দিলে হয়তো নিজের কথা বলতে পারে না, হয়তো তারা খুশি হবে, এই জন্যই পৃষ্ঠপোষক হিসেবে তাদের নামটা আমি চেপে দিয়েছিলাম। এই কারণে তারা আমার থেকে সরে যায়। কিন্তু আমি পত্রিকা করা ছাড়িনি। আমাকে অনেকেই সহযোগিতা করেছিল পত্রিকা করার জন্য, কিন্তু যাদেরকে আমি আপন ভেবেছি টোকিওতে, যাদের উপর আশা ভরসা করেছি, তারা আমার সাথে বিট্রে করেছে। সহযোগিতা তো দূরের কথা, তারা আমার সাথে বিট্রে করেছে। যেই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অন্যের মর্জিতে বা অন্যের ইচ্ছাকে পূরণ করার জন্য পত্রিকার আকার, আকৃতি বা ভাষা কিংবা এক এক সময় এক এক রকম করেছি। কখনো বাংলা ইংলিশ, কখনো বাংলা জাপানিজ, কখনো শুধু বাংলা, কখনো নিউজ ভিত্তিক, কখনো সাহিত্য ভিত্তিক, এক এক সময় এক এক রকম। এক সময় সেটা ছেড়েই দিয়েছি, আমি চলে আসলাম অনলাইনে প্রথম জাপানিজ। তখন আমি অনলাইন সম্বন্ধে কোনো ধারণা ছিল না, কেবল বোধহয় যে অনলাইনে টুকটাক কাজ করে এক ভদ্রলোক জাপানিজ,
সে আমার বিবেক পত্রিকা দেখে তার হোম পেজের মতো একটা পেজ ছিল আর কি, নিজে নিজে করতো এটাকে, তখন হোম পেজ বলতো কি জানি আমি জানি না, বাট ওয়েবসাইট বোধহয় ছিল তার। আমাকে শিখাতো, মানে হাতে ধরে ধরে শিখাতো, কিন্তু আমি লেগে থাকতে পারিনি তার সাথে। আমরা একসাথে কাজ করেছি, জাপানিজ, বয়সে আমার চেয়ে বড়। পারিনি এই কারণে, সেই জাপানিজ ছিল আনমেরিড, তার ছিল এক বান্ধবী অল্প বয়সের। সেই বান্ধবী আমার দিকে ঝুঁকে পড়েছিল, না পারছিলাম তার থেকে সরতে, না পারতেছি ধরতে। এমন একটা পর্যায়ে আমি বাধ্য হয়ে ওই লোকের সহযোগিতা নেওয়াটাই আমি ছেড়ে দিই। কারণ যেই লোক আমাকে স্বেচ্ছায় এতটা উপকার করতে চাচ্ছে, আমার বিবেক বার্তা, সে অনলাইনে 98-এর কথা এটা, তখনও আমি বিয়ের কাগজপত্র জমা দেইনি, বিয়ের আগে। তারপর আমি করলাম কি, সেই মেয়ে থেকে সরে যাওয়ার জন্য ওই আমার যে সহযোগিতা করার জন্য এগিয়ে আসলো জাপানিজ ভদ্রলোক, তার থেকে আমি সরে যাই। সে শুধু এই ঘটনার কারণে চাকরিও ছেড়ে চলে যায়। আর তখনই কিন্তু আমার এই বিবেক যাত্রা শুরু অনলাইনে। আচ্ছা, এরপর বাংলাদেশে আমি একটা স্কুল করি। স্কুলটা যখন করি, সেই স্কুলের নামকরণ করা হয় বিবেক ইন্টারন্যাশনাল স্কুল। অনেকবারই বলেছি কথাটা, যেহেতু আজকে আমার এই লাইভ প্রোগ্রামটা ইউটিউব চ্যানেলেও থাকবে, এটা একটা ইতিহাস অনেকে খুঁজে পাবে, এই জন্য আমি বিষয়টা বলছি। সূত্রাপুর, ঢাকার সূত্রাপুরে আমার স্কুল ছিল। স্কুলটা ছিল আমার বোনরা চালাতো, সেটাই আমি দায়িত্ব নিয়ে চালাচ্ছি। পরবর্তীতে ঢাকার মালিবাগে, আপনারা অনেকেই জানেন হয়তো, মাটির মসজিদ নামে একটা মসজিদ আছে, সবাই চিনে বোধহয়, সেই মসজিদের পাশেই একটা জাপানিকে নিয়ে স্কুল করেছিলাম, বিবেক ইন্টারন্যাশনাল। কিন্তু আমি জাপানে থেকে যতই চেষ্টা করি না কেন, আসলে আমি সঠিক লোকের কাছে যেতে পারিনি। এটা আমার সবচেয়ে ব্যর্থতা। আমার যত স্বপ্ন, যত কিছু সব নষ্ট হয়েছে, আমি মানুষ সঠিকভাবে মানে না চিনতে পারার কারণে, সঠিক মানুষকে দিয়ে কাজ না করতে পারার কারণে আমার সমস্ত পরিকল্পনা বা স্বপ্ন নষ্ট হয়ে গেছে। ফলে আমার ঢাকাতে করা সেই বিবেক ইন্টারন্যাশনাল স্কুলও এক সময় বন্ধ করে দিই, সে মালিবাগেরটা। আর সূত্রাপুরে যেটা ছিল, সেটা সম্ভবত ক্লাস 8 পর্যন্ত রেজিস্ট্রেশন করা ছিল। এই তো করোনাকালে যখন হিমশিম খাচ্ছিলাম, তখনই সেটা ক্লোজ করে দেওয়া হয়। এরপর হয়ে গেল আমার বিবেক পোর্টাল, শুধু অনলাইনে। এই বিবেকের নামে আমার ছিল বিবেক.com, বিবেক.net, বিবেক.info, বিবেক.bd, বিবেক.jp, যতগুলো ডোমেন সবগুলো নিয়ে আমি কাজ করেছি। ইভেন টোকিওতে আমার অফিস ছিল। আমার কোম্পানিটার নাম, আমার জাপানে মিডিয়া কোম্পানি হিসেবে দাঁড় করিয়েছিলাম, যে কোম্পানির নাম ছিল বিবেক ইন্টারন্যাশনাল কোং লিমিটেড, যার অফিস ছিল ইকেবুকুরু, টোকিওর ইকেবুকুরু। যেই ইকেবুকুরুতে আমাদের আপনারা জানেন যে বৈশাখী মেলা হয় নিশিগুচি কোয়েন বা পার্ক থেকে কাছেই, হেঁটে 2 মিনিট বা 2.5 মিনিটের রাস্তা দূরত্বে আমার অফিস ছিল। সেই অফিসও ক্লোজ করে দিই। মূল কথা যে আমি আর এই জগতেই ভাবছিলাম থাকবো না। একটা পর্যায়ে গিয়ে ভাবলাম যে ঢাকাতে, মানে আমি এখনো কয়েকজনের জন্য প্রায় প্রতি মাসেই একটা দায়িত্ব নিয়ে কাজ করছি। ভাবছিলাম যে একটা পরিবারকে কিভাবে কাজে লাগানো যায়। সেই থেকে আমার বিবেক পোর্টালটা যখন সব হাতছাড়া হয়ে যায়, বিবেক.com, বিবেকবার্তা.com, বিবেক.net, বিবেকবার্তা.net, এগুলো সব হাতছাড়া হয়ে যায়। মানে গাদ্দারি বলতে আমার সাথে চিট করেছে, যে জন্য ওগুলা থেকে আমি সরে আসি। তারপর যেহেতু একজনকে কথা দিলাম যে বিবেক বার্তা আবার চালু করবো অনলাইনে, তখন দায়িত্ব দিয়ে মান্থলি বেসিসে কাজ করাতে শুরু করি। সেও এক পর্যায়ে ব্যর্থ হয়। তা আমি অবশেষে ভাবলাম যে না, বিবেক বার্তাও বন্ধ করে দেই। তবে এর মধ্যে গত 3 বছর আগে ঢাকাতে বিবেক পাবলিকেশন
মিডিয়া অ্যান্ড পাবলিকেশন নামে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করি বাংলাদেশে, বিবেক মিডিয়া অ্যান্ড পাবলিকেশন। সেই পাবলিকেশনের হয়ে আমি বিগত 2 বছর বইমেলায়, 21-এর বইমেলায় স্টলও নিয়েছি। ইচ্ছে ছিল ঢাকাতে নয়, শুধু বাংলাদেশে যেখানেই বইয়ের মেলা হয় আমি স্টল দেব। বই বিক্রি হওয়া না হওয়া হলো পরের কথা, বাট আমি বিবেক পাবলিকেশনটাকে দাঁড় করাবো এমন একটা পরিকল্পনা ছিল। কিন্তু যাদের উপর দায়িত্ব দিয়েছি তাদের একজন গত বছর সম্ভবত, গত বছর বা তার আগের বছর, আমি ঠিক ভুলে গেছি, গত বছরই সম্ভবত মারা যায়। মারা যাওয়ার পরে আমি এর বিকল্প আরেকজনকে দায়িত্ব দিই। এখানে কথাটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি সেটা বলছি না। তো ভাবছিলাম যে বিবেক মিডিয়া অ্যান্ড পাবলিকেশনও বন্ধ করে দেব, এমন একটা সিদ্ধান্তে যখন আসি, তখন একজন আমাকে নক করে, দেশ থেকে একজন নক করে বলে যে স্যার, আপনার বিবেক পাবলিকেশন থেকে আমি বই প্রকাশ করতে চাই। তখন আমার পুরো সিদ্ধান্ত যে আমি আর বিবেক পাবলিকেশন নিয়ে কাজ করব না। যে নক করে তার নাম হলো ইসমাম জাহান, ইউনিভার্সিটি স্টুডেন্ট। গত 7-8 বছর আগে সম্ভবত সে আমার একটা বই, পাখি বই নিয়ে রিভিউ করেছিল। তাকে আমি চিনি না, জানি না কিভাবে কোত্থেকে আমার পাখি বই সংগ্রহ করে সে বইটা রিভিউ করে এবং ফেসবুক বা ইউটিউবে সেটা প্রচার করে। তো যার ফলে আমি তার সাথে 2-1বার কথা বলেছি, তাকে ধন্যবাদ, মানে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানিয়েছি। সে আমার পরবর্তীতে বইগুলো চেয়েছিল রিভিউ করার জন্য, এবং বলতে গেলে তার কথা অনুযায়ী মনে হচ্ছে সে আমার খুব ভক্ত। তো ইসমাম যখন আমার সাথে যোগাযোগ করলো, তখন আমি তাকে বললাম যে আমি তো বিবেক মিডিয়া অ্যান্ড পাবলিকেশন আর চালাবো না, স্টপ করে দিয়েছি। তো এটা সম্ভবত গত অক্টোবর মাসে, হাতে মাত্র আর 3 মাসের, মানে বছর শেষ বা বইমেলা শুরু করতে সর্বমাসা করলে হয়তো 5 মাস হাতে আছে। এই সময় আমি কার সাথে কথা বলবো, কার বই নেব বা কে দেখবে, এগুলি কিছু নিয়ে আমি ভাবিনি। তাকে আমি যখন ফাইনাল বুঝিয়ে বললাম, তখন সে বলল যে স্যার, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার দায়িত্ব নিতে চাই। এরপর তাকে আমি অনেকভাবে অনেক বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম, দেখলাম যে না, সে আসলেই মনে প্রাণে চাচ্ছে যে বিবেক মিডিয়া অ্যান্ড পাবলিকেশনটা চালাবে। আমি বললাম যে আমি এই প্রকাশনী থেকে 1 টাকাও লাভ চাই না, তুমি যদি পারো লাভ যাই হোক, লাভ তুমি নিয়ে নিবা, আর যদি তোমার মনে হয় যে লাভ আমাকে কিছু দিবা, আমি তোমাকে সাপোর্ট দেব, সবকিছু সাপোর্ট দেব। এরপরে যদি তুমি মনে করো যে কখনো লাভ হচ্ছে, লাভ আমাকে চাইলে দিবা, না দিলে না দিবা, বাট লস করিও না। আমার একটা ইচ্ছা যে বিবেক নামটা অন্তত থাকুক। বিবেক নামটা রাখার শর্তে সে রাজি হলো, এবং তার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং সর্বশেষ যা দেখলাম সে আন্তরিকতার সাথে কাজ করছে। ইতিমধ্যে যা দেখিয়েছে ইসমাম জাহান এই বিবেক মিডিয়া অ্যান্ড পাবলিকেশন নিয়ে, সত্যি আমি খুব অনুপ্রাণিত বলতে কি, আমি তাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি যে সেই পারবে। আমি তার সাথে রেগুলার যোগাযোগ করি, কথা বলি, এবং বই প্রকাশ নিয়ে সে আলোচনা করছে, বিভিন্ন লেখকদের সাথে কথা বলছে। ইতিমধ্যেই আগামী বছরের এই বছর তো শেষই, ফেব্রুয়ারি শেষ, বইমেলাও শেষ, সুতরাং আগামী বছরের বইমেলা নিয়ে সে ইতিমধ্যে প্রায় 20-25 জন লেখকের সাথে কথা পাকা করে ফেলছে। এটা আমার জন্য একটা খুব ভালো দিক। সে যদি এরই মধ্যে 20-25 জন, আমি মনে করি ধরে নিলাম 25 জন লেখকের বই সে প্রকাশ করতে সবকিছু ফাইনাল করে ফেলে, আগামী 1 বছরে আমি মনে করি আরো মিনিমাম 50টা বই হবে 50 জন লেখকের। সুতরাং আমার দেওয়ার নাম বিবেকটি মুছে যেতে যেতে আবার চালু হয়ে গেছে। আমি চাইলেও এই মঞ্জু ভাই টোকে থেকে, যে মঞ্জু, যার নাম আমাকে গত রাতেও বলছে যে প্লাসিদ ভাই, আপনি যেখানে বলতেছেন যে বিবেক নামটা আপনার সন্তান তুল্য,
আপনার প্রয়াত সন্তানকে মনে রেখে এই নামটা নিয়ে কাজ করছেন, সুতরাং এটা থেকে আপনি সরে যাবেন কেন? আবার আপনি ঘুরে দাঁড়ান, আপনাকে আমি যতটুকু পারি সাপোর্ট দেব। আপনাকে অনেকেই আছে যারা ভালোবাসে, আপনাকে পছন্দ করে, কারণ আপনি তো কারোর টাকা পয়সা মেরে খান নাই, কারোর সাথে বাটপারি করেন নাই। সুতরাং যারা খারাপ বলার তারা হয়তো নানান কারণে, হিংসায় হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, আপনার বদনাম করছে কিংবা আবার আপনার বিরোধিতা করছে। তারপরেও আপনি কাজ করে যান, দেখবেন আমার মতো আরো 10 জন আপনার সামনে এসে দাঁড়াবে, আপনাকে সহযোগিতা করবে, আপনি চালান। এই মঞ্জু ভাইয়ের কারণে আমি বিবেক নামটা আবার মনে হলো যে কি বলবো, বাঁচিয়ে রাখতে আমি উঠে পড়ে লেগেছি। আমার বিবেক মিডিয়া অ্যান্ড পাবলিকেশনও থাকবে, সে পাবলিকেশন থেকে বইও হবে। আমি ঢাকায় নাটকের কাজ করছিলাম টেলিভিশনের জন্য, বেশ কিছু নাটক করিয়েছি, আমি অনেক লস করেছি। আবার সেই বিবেক মিডিয়া থেকে নাটকও করা হবে টেলিভিশনের জন্য ইনশাল্লাহ। আর সর্বশেষ যে কথা আমি শুরু করেছিলাম, যে কথা দিয়ে, যে জাপানে আমি বিবেক টিভি নাম দিয়ে ইউটিউব চ্যানেল আবার যাত্রা শুরু করেছি। ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা আছে 18.8, 18.8K। এই গত 1-2 দিনেও অনেকেই সাবস্ক্রাইব করেছেন। এটা আমার প্রতি তাদের ভালোবাসা, বিশ্বাস আমি মনে করি, যে কারণে তারা সাবস্ক্রাইব করেছেন। আমার এ পর্যন্ত করা ভালো মন্দ সব ভিডিওগুলো ডিলিট করে নতুন করে যাত্রা শুরু করেছি। আপাতত 2-1 বার আমি প্র্যাকটিস করার জন্য, আমার মুখের আওড়া গড়া ভাঙ্গার জন্য একা একা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। এর মধ্যে হয়তো কয়েকজনের ইন্টারভিউ করা হবে। তারপরে পুরোদমে আমার এই ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু হবে আগামী 26শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে। আপনারা সবাই থাকবেন, সবাই দেখবেন। আশা করি সবার সহযোগিতা আমি পাবো। আপনাদের সবার মঙ্গল ও শুভকামনা করে আজকের এই আলোচনা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টোকিও থেকে পিয়ার প্লাসিড, বিবেক টিভি। ধন্যবাদ।